দেশে ও দেশের বাইরে অবস্থানরত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইয়াসির ওয়ারদাত। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সুপারস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুনা রশিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই প্রশ্নে চলে যাই। 1994 সালে সুপারস্টার গ্রুপ বাংলাদেশে যাত্রা শুরু করে। তো এই পথ চলা এবং সে সময় আপনি কৈশোর থেকে যৌবনে কেবল এসেছেন, তখন একটা দায়িত্ব ছিল এবং 2021 সাল থেকে আপনি একটা গুরু দায়িত্ব পেয়েছেন এখানে ব্যবস্থাপনা পরিচালক, আপনাদের পারিবারিক ব্যবসার সূত্রে এবং আপনার যোগ্যতায়। তো এই ক্ষেত্রে দুটো সময়ের আপনার চ্যালেঞ্জগুলো কি, এখন আপনি কীরকম মনে করছেন, এই 5 বছরে কি কি করেছেন আপনি? 1994 থেকে যখন আমাদের এই যাত্রা শুরু হয়, আমাদের এটা একটা ফ্যামিলি বিজনেস এবং আমাদের ভাইদের একটা সম্মিলিত উদ্যোগ এবং আমার প্রয়াত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম ছিলেন এটার মেইন উদ্যোক্তা। তার হাত ধরে আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি অর্থাৎ আইআর বাল্ব কোম্পানি নামে আমাদের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প দিয়ে আমাদের নিজের বাড়িতে 3 ডেসিমেল জায়গার উপর আসলে এই ফ্যাক্টরি এবং অফিস শুরু হয়। শুরুটা ছিল খুব কঠিন। আপনি স্বাভাবিকভাবেই জানেন যে আজ থেকে 30 বছর আগে যখন কোনো শিল্প তৈরি হয়, তখন শিল্পের আমদানি, কাঠামো, প্রতিযোগিতা, মার্কেট ফিজিবিলিটি, নেক্সট আরওআই, পেব্যাক পিরিয়ড, এই টার্মগুলো আসলে আমাদের তখন অ্যানালাইসিসে ছিল না। আমার ভাই মনে করতো যে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যান্ট আমরা করব, এই লাইটিং বিজনেসে এমন কিছু করব যেন আমদানি নির্ভর ওই সময় যে ব্র্যান্ড বাংলাদেশে রুল করতো তাদেরকে হারায় দিব। এবং আলহামদুলিল্লাহ ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু উনি দেখে গেছেন। আমরা লাইটিং বিজনেসের সেই পিছিয়ে পড়া থেকে আমরা বাংলাদেশের প্রথমই শুধু হইনি, সেই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ব্র্যান্ডকে আমরা আসলে বাংলাদেশে তাদের ব্যবসাকে গুটাতে আমরা বাধ্য করেছি। সো ওইরকম একটা প্রেক্ষাপট, আমাদের এক্সপার্ট ছিল না, আমাদের ব্যাংক ফাইন্যান্স ছিল না, আমাদের ফ্যাক্টরি করার মতো জায়গা ছিল না, আমাদের প্রয়োজনীয় এক্সপেরিয়েন্স ছিল না। এরকম একটা প্রেক্ষাপটে শুধু স্বপ্ন ছিল। এই স্বপ্ন আসলে আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে। আমি ওই সময় মাত্র গ্র্যাজুয়েশন করি এবং 1999 থেকে আমি কোম্পানিতে অ্যাজ এ জুনিয়র অফিসার অথবা এমটিও যাই বলেন, আমি শুরু করি। আমার বড় ভাইয়ের সাথে আমার পথ চলা এবং সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, এই এক্সপেরিয়েন্সগুলো আমি তার সাথে নেই। সময়ের সাথে ব্যবসা বড় হয়, ব্যবসার লাইন বড় হয়, বাজার বড় হয়। আমরা আমাদের ব্যবসাকে সেই নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসি এবং সেই ঢাকায় এখানে প্রয়োজনীয় প্রফেশনাল সেট আপ করি। তার একটা স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানটাকে একটা কর্পোরেট কাঠামোতে রূপ দেওয়া, যেখানে প্রফেশনাল বিজনেস করবে এবং তারা একটা এসওপি ড্রিভেন বিজনেস করবে। আলহামদুলিল্লাহ লোকাল কোম্পানি হিসেবে আমরা একটা প্রাউডলি বলতে পারি এসএসজিতে আজকে বাংলাদেশের এই সেক্টরে নেতৃত্বে যাদের সবাই চিনে, এরকম নেতৃত্বের লিডাররা আজকে এখানে কাজ করছে, একটা গুড কালচার কাজ করছে এবং আমরা আমরা আমাদের এমপ্লয়ীদের সাথে খুব হ্যাপি মুডে কাজ করছি। আমার বড় ভাই জীবিত থাকা অবস্থায় আমাকে নির্বাচন করেন বোর্ড থেকে এবং 2021 থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর থেকে আমাকে প্রমোট করে ম্যানেজিং ডিরেক্টর করা হয় এবং 21 থেকে 2025-26 ফিসক্যাল ইয়ার পর্যন্ত এই জার্নিটার আমাকে আসলে আগের দেখা আর এই বর্তমান কাজ করার মধ্যে অনেক এক্সপেরিয়েন্সের ডিফারেন্ট ডাইমেনশন দেখার সুযোগ হয়। সো আমি যেহেতু এই কোম্পানিটাকে শুরু থেকেই দেখে এসেছি, আমার জন্য খুব কঠিন হয়নি। কেননা আমি যারা এখানে কাজ করে, যারা এখানে ডিসিশন মেকিং করে, তাদের থট প্রসেস, বিজনেসের ডিমান্ড এবং বিজনেসের জন্য কি করা দরকার, কোন সিদ্ধান্তগুলো বিজনেসের জন্য বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে, আমি ঠিক ওই জায়গাটায় কাজ করেছি। এই 5 বছরে আমি নতুন তেমন কিছুই করি নাই। আমাদের টিমটাকে ইউনাইটেড করে আমরা আমাদের বিজনেসের গ্রোথ আনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের কিছু লুজিং কনসার্ন ছিল, সেই জায়গাগুলোতে আমরা কাজ করেছি এবং আমাদের নিজস্ব কর্পোরেট হাউসে আমরা অফিস শুরু করতে পেরেছি। আর আমাদের
এমপ্লয়ীদের জন্য আমরা গ্র্যাচুইটি বলেন, আমাদের এমপ্লয়ীদের স্যালারি এখন আমরা 25 তারিখে দেই, আমাদের ফ্যাক্টরি ওয়ার্কারদের স্যালারি 1 তারিখে দেই। আমার একটা মেইন ফোকাস ছিল যে আমরা যদি আমাদের এমপ্লয়ীদের কেয়ার করতে পারি, তারা আমাদের বিজনেসকে কেয়ার করবে। সেই 5 বছরের জার্নিটা আমার জন্য নতুন হলেও একদম নতুন ছিল না। সো এই ধারাবাহিকতায় কাজ করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে যারা কাজ করতেছে তারাই মূলত মেইন ক্রেডিট তারাই নেবে। এর কারণ হলো এই লিডিং রোলটায় তারা থাকে এবং তারাই বিজনেসটাকে অ্যাচিভ করার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে দেয়। আপনি তো আর একটা খুবই চ্যালেঞ্জিং সময়ে দায়িত্বটা নিয়েছেন 2021 সালে লকডাউনের সময়, কোভিড-19 প্রকোপের সময়। ওই সময় আরও এই চ্যালেঞ্জটা কীভাবে আপনারা, তখন তো ব্যবসার অবস্থা বাংলাদেশে খুবই খারাপ ছিল আর কি। ওই সময় তো ডেফিনেটলি হঠাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা চ্যালেঞ্জ তৈরি হয়, ডিস্ট্রিবিউশন একটা চ্যালেঞ্জ তৈরি হয়। তো 21 অনওয়ার্ড আপনি দেখবেন অনেকগুলো চ্যালেঞ্জই আমাদেরকে ফেস করতে হয়েছে। কোভিডের লকডাউন থেকে শুরু করে আমাদের পরবর্তীতে ডলার রেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যেই স্বাধীনতার পরে ডলার এক্সচেঞ্জ রেটের যে হাইয়েস্ট পট পরিবর্তন, সেই জায়গাটাকে আমরা অতিক্রম করতে হয়েছে। এবং তারপরে তো 24শে জুলাইয়ের যেই অভ্যুত্থান, আমি মনে করি যে এই প্রত্যেকটা জায়গায় আমরা এসএসজি এবং আমাদের টপ ম্যানেজমেন্ট আমরা নিজেরা খুব ইউনাইটেড কাজ করেছি। আমাদের কোনো সিঙ্গেল ভিউ এখানে কাজ করেনি, এখানে আমরা কোলাবোরেশনে কাজ করেছি। আমরা আমাদের বিজনেসের ক্যাশ ফ্লোটা যেন ঠিক থাকে এই জায়গাটাকে টেক কেয়ার করেছি। আমাদের ব্যাংকিং যারা পার্টনার তাদের সাথে আমরা টেক কেয়ার করেছি যেন তাদের কোনো ডিউজ না থাকে, এবং আমাদের ইনভেস্টমেন্টে আমরা খুব দেখে শুনে গিয়েছি। সো আলহামদুলিল্লাহ, আসলে এই 5 বছরের অভিজ্ঞতায় টিকে থাকার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো এরকম একটা ক্রাইসিসে টিকে গেল, তাদেরকে কেউ আর পিছনে নিতে পারবে না। অর্থাৎ আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণে আমাদের সরকার এবং আমাদের দেশের এই ইন্ডাস্ট্রি লেভেলে যারা কাজ করছে, তারা আগামী দিনের এই বাংলাদেশকে বিনির্মাণ করবে। সুপারস্টার গ্রুপ তো এমপ্লয়মেন্ট জেনারেট করে অনেক বছরে। এখন কত মানুষ কাজ করছে সুপারস্টার? এখন প্রায় 5000 প্লাস মাইনাস পরোক্ষভাবে কাজ করছে, এবং ফ্যাক্টরিতে আমাদের প্রায় 90% স্কিল ওমেন কাজ করছে। সো এটা একটা ভালো লাগার জায়গা যে এখানে মেয়েরাও অনেক ভালো স্কিলের সাথে আসলে এই টেকনোলজি নিয়ে কাজ করছে। বাণিজ্যের বাইরেও সামাজিক কি দায়িত্ব পালন করছে আপনার সুপারস্টার? এটা একটা ভালো লাগার একটা ব্যাপার আমার জন্য। বিশেষ করে এই বিষয় নিয়ে যখনই কথা বলি আমি খুব ভালো ফিল করি। সুপারস্টার গ্রুপ তার ব্যবসার শুরু থেকেই এই সামাজিক দায়বদ্ধতাটাকে ধারণ করেছে। আমাদের বাংলাদেশের যত রকমের ক্রাইসিস বলেন অথবা আমাদের দেশের এবং মানুষের প্রয়োজনে আমরা আমাদের জায়গা থেকে কম বেশি পাশে দাঁড়িয়েছি। বাট আমরা আমাদের এই গ্রুপের সিএসআর উইন্ডোকে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট, অর্থাৎ আমার আব্বা মারা গিয়েছে 2012-তে, তার মারা যাওয়ার পরে আমরা একটা অফিসিয়ালি একটা ট্রাস্ট করি, যে ট্রাস্টের ব্যানারে এখন অনেক কার্যক্রম চলছে। আমি উল্লেখযোগ্য কয়েকটি কার্যক্রমের ব্যাপারে বলতে চাই। তার মধ্যে প্রথম কার্যক্রম শুরু করি আমরা কোভিড থেকে, সেটা হচ্ছে এসএসজি আহার। আপনি জানেন যে ওই সময় খাবার এবং সাধারণ মানুষের যারা রাস্তায় কাজ করে এদের খাবার একটা স্কেয়ারসিটির অনেক জায়গায় দেখা দেয়। আমরা প্রতিদিন 500 জন খাবারের তৈরি করি আমাদের হেড অফিস এবং নারায়ণগঞ্জ 2টা জায়গায়, এবং এসএসজি আহারের গাড়ি বের হয়ে যায় আর কোনো একটা লোকেশনে দাঁড়ায়, এবং যাদের এই আহার দরকার তাদেরকে আমরা আহার দিই। এখানে যার প্রয়োজন প্রতিদিন দিচ্ছি। 22 প্যাকেট দিয়ে যাত্রা শুরু, আজকে প্রতিদিন 500 প্যাকেট খাবার দিচ্ছি। আমাদের আরেকটা উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে এসএসজি জলধারা। আমরা দেখলাম যে বাংলাদেশের অনেক জায়গায় আসলে সুপেয় পানির স্বল্পতা, এবং আমাদের মা বোনদের অনেক দূর থেকে পানি নিতে আসতে হয়। তো বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমরা প্রায় 120টা গভীর নলকূপ ইতিমধ্যেই স্থাপন করেছি। এগুলি কমিউনিটি বেস, মসজিদ বেস, স্কুল বেস, মন্দির এবং পাহাড়
এবং আপনার নৃগোষ্ঠীর জন্য। প্রতিটা জেলায় দুটো করে? এটা কোনো জেলায় একটি অথবা কোনো জেলায় একাধিক, কিন্তু আমরা 24টা ডিস্ট্রিক্ট কভার করেছি। এর আওতায় প্রায় 2 লক্ষ মানুষ এখন সুপেয় পানির ফ্যাসিলিটি পাচ্ছে এবং এটা বেড়েই যাচ্ছে। আমাদের আরও একটা খুবই ইউনিক একটা উদ্যোগ হচ্ছে নির্ভার আগামী। আমাদের এসএসজির কোনো এমপ্লয়ি, সেটা একদম ওয়ার্কার থেকে শুরু করে টপ লেভেল, যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়, ফিজিক্যালি ডিভিজেবল হয়, অথবা আল্লাহ না করুক যদি মারা যায়, ওই এমপ্লয়ির পরবর্তী 3 বছর তার বেতন আমরা এসএসজি তার ফ্যামিলির কাছে পৌঁছে দিচ্ছি। 3 বছর। কেননা আমার এই এমপ্লয়িটা আমাকে কেয়ার করতো, আজকে তার অ্যাবসেন্সে আমরা তার ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি। এবং আমাদের এখন এরকম প্রায় 23টা পরিবার এই নির্ভার আগামীর আওতায় তারা তাদের বেতন পাচ্ছে। এটা বাংলাদেশের একমাত্র প্রথম এমপ্লয়ীদের জন্য এরকম একটা ইউনিক উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের এমপ্লয়ীদের জন্য আমরা ক্যান্সার পলিসি করেছি। এই ক্যান্সার পলিসির আওতায় আমাদের কোনো এমপ্লয়ি যদি এই রোগে আক্রান্ত হয়, তাকে আমরা 20 লক্ষ টাকার ক্যান্সারের ফিনান্সিয়াল সাপোর্ট দিব। শুধু তাই না, তার পাশে ট্রিটমেন্টের অন্যান্য ফ্যাসিলিটিতে আমরা দাঁড়াবো। কারণ আমার প্রয়াত চেয়ারম্যান সাহেব ক্যান্সারে মারা গিয়েছে, তার স্মরণে আসলে আমাদের এই উদ্যোগ। আর আমাদের বেড়ে ওঠা নারায়ণগঞ্জ হলো, আমরা শরীয়তপুর থেকে এসেছি। সো আমাদের শরীয়তপুরের গ্রামের মানুষের জন্য আমরা করেছি আব্দুর রহিম হেলথ কেয়ার সেন্টার। আচ্ছা। এটা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে ফুল টাইম ডক্টরস, মেডিসিন, ফিজিওথেরাপি, মেল ফিমেল ডক্টর, ডেন্টাল এবং ভ্যাকসিনেশন থেকে শুরু করে গ্রামবাসীর জন্য এটা অলমোস্ট ফ্রি একটা ফ্যাসিলিটি। আর সর্বশেষে আমরা যেই স্বপ্ন দেখছি যে আমরা একটা স্পেশালাইজড হসপিটাল করব, যেখানে ক্যান্সার এবং অন্যান্য রোগের জন্য মানুষ খুব ন্যূনতম খরচে একটা আধুনিক ট্রিটমেন্ট পাবে এবং আমার এমপ্লয়িরা সেখানে ফ্রি ট্রিটমেন্ট পাবে। চিকিৎসা নিয়ে যেখানে চলছে বাণিজ্য, আমাদের এই প্রতিষ্ঠানের সেই উদ্যোগটা হবে নন প্রফিট এবং মানুষের মুখে একটু হাসি দেওয়া এবং মানুষের পাশে থাকা। আগামী 5 বছরের পরিকল্পনা এরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। তো আমরা বিশ্বাস করি, দেখেন, আমি এবং আমার প্রতিষ্ঠান শুধু গ্রোথ হলেই হবে না। আমরা যদি সোসাইটিতে, পরিবেশে এবং আমাদের আশেপাশের মানুষের জীবনে যদি কিছু পরিবর্তন আনতে না পারি, তাহলে আসলে আমরা সবার জন্য করতে পারলাম না। সেই থেকে আমাদের উদ্যোগ, এবং আমরা বিশ্বাস করি যে এসএসজির এই ট্রাস্টের কার্যক্রম বাংলাদেশে প্রাইভেট লেভেলে, হয়তো বিজনেসের দিক দিয়ে আমরা অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে রেভিনিউতে হয়তো পিছনে থাকব, কিন্তু ট্রাস্টির এই কার্যক্রমে আমরা সবার আগে থাকতে চাই। প্রতিযোগিতামূলক এই শিল্পে আপনার প্রতিষ্ঠান নিজস্ব একটা অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠার পেছনের মূল ভাবনাগুলো কী ছিল এবং সময়ের সঙ্গে সেই ভাবনা কিভাবে পরিবর্তিত হয়েছে? আমাদের এই প্রতিষ্ঠানটা যখন শুরু হয়, আসলে লোকাল ম্যানুফ্যাকচারিং, আমাদের দেশীয় শিল্পে ভ্যালু এডিশন এবং আমাদের দেশীয় ব্র্যান্ড, আমদানি নির্ভর ব্র্যান্ডের পাশে একটা বড় অবস্থান নেবে, তার একটা বড় উদ্দেশ্য ছিল। পাশাপাশি আমাদের এখানে এমপ্লয়মেন্ট এবং আমাদের বিজনেসের এই পর্যায়ক্রমে বিজনেসটাকে অটোমেশন এবং এর সাথে দক্ষ লোকবলকে সম্পৃক্ত করা, এবং আমরা এই বিজনেসটায় সিঙ্গেল ফোকাস একটা সময় দিয়েছি। আমাদের ফোকাসটা মাল্টি ফোকাস ছিল না। আমরা আমাদের সকল লক্ষ্য এবং সকল কার্যক্রম ছিল ব্যবসা কেন্দ্রিক। এই সবগুলোকেই একত্র করে এই কাজ করা। প্রথমের দিকে কি কি পণ্য ছিল, কি কি? একদম শুরুতে আমরা ট্রেডিশনাল জিএলএস লাইটিং দিয়ে শুরু করি, তারপরে টিউব লাইট, তারপরে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ, ফ্যান, পরবর্তীতে রিনিউয়েবল এনার্জি, হোল্ডিংস, ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো। এই ধারাবাহিকতায় নতুন আরও কিছু প্রজেক্ট এখন আমাদের চলমান আছে, যেটা সামনে যোগ হবে। এখন তো প্রযুক্তি দ্রুত সম্প্রসারণ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে। তো এই উদ্ভাবন, পণ্য উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের যে এই পেরিফেরি, এই ক্ষেত্র, এখানে আপনার প্রতিষ্ঠান কিভাবে নিজেদের মানিয়ে নিচ্ছে? আমরা অলওয়েজই এই অ্যাডভান্স টেকনোলজি অ্যাডজাস্টমেন্ট এবং কে মনে করি যে এটা সাস্টেনেবল
থাকার একটা অন্যতম একটা বড় একটা পিলার। আমাদের এই টোটাল বিজনেসকে অটোমেশন, এবং আপনি হয়তো জানবেন যে আমরা এসএপি ইউজ করি, এবং আমাদের পণ্যের উৎপাদনে অটোমেশন এবং পণ্য ডিস্ট্রিবিউশনে ডিজিটালাইজেশনকে আমরা আমাদের বিজনেসে ধারণ করেছি। এবং আমাদের যেহেতু বাংলাদেশে প্রকৃতপক্ষেই খুব ভালো কোয়ালিটিগত R&D অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্টের যেই পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয়ভাবে বলেন অথবা আমাদের ব্যবসায়িক বডিতে বলেন, সেই জায়গাটা আমাদের যেই অপূর্ণতা ছিল সেই জায়গাটা আমরা কাজ করেছি। মানে আপনাদের সেপারেট R&D নিয়ে আপনারা কাজ করেছি এবং আমাদের লাইটিংয়ে বাংলাদেশে প্রথম অ্যাক্রিলেটেড ল্যাব আমরা করেছি, যেখানে আসলে আমরা পণ্যের মানই শুধু যাচাই করি না, আমরা পণ্যের সব ধরনের কোয়ালিটিগত মানে রেজাল্ট আমরা নিজেরা এখানে দেখতে পারি। সো আমার জিস্ট আউটকাম হচ্ছে যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে যদি পৃথিবীর সাথে আসলে এগিয়ে যেতে হয়, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনে আমাদের নিজেদেরকে অগ্রগতি থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার জানতে চাই যে আপনাদের এখন কৌশলগত মানে অগ্রাধিকারটা কি? অনেক কিছু বলেছেন আপনারা, আরও কৌশলগত একটা টেকনোলজিক্যাল অগ্রাধিকার কি দিচ্ছেন আপনারা? আমরা আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং এন্ড টু এন্ড ফুল ম্যানুফ্যাকচারিং যেন বাংলাদেশে করতে পারি। এখনও কিছু আমদানি নির্ভর পণ্যের উপর আমাদের ডিপেন্ড করতে হয়, এবং আমদানি পলিসি নিয়ে আমরা কাজ করছি যেন বাংলাদেশে লাইটিং এবং ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের এই বাজারটা যেন RMG সেক্টরের একটা বিকল্প লাইট ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর তৈরি হয়, এবং এই মার্কেটে থেকে শুধু লোকাল কাজ করেই না, এই মার্কেট থেকে আসলে এক্সপোর্ট করারও সুযোগ আছে। তো সেই জায়গাটায় আমরা আমাদের লাইটিং, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এবং অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি আছে, এগুলোকে কমপ্লিট ম্যানুফ্যাকচারিং যেন আমরা এখানে করতে পারি এবং আমদানি ডিপেন্ডেন্সিটাকে মিনিমাইজ করে আমাদের নিজস্ব ডিজাইনে আমরা কাজ করতে পারি, সেই জায়গাটা আমরা ফোকাস দিচ্ছি। চাহিদা, প্রতিযোগিতা ও ভোক্তা প্রবণতার দিক থেকে বাংলাদেশের এই বাজারের বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশ আপনি জানেন যে অনেক বড় একটি মার্কেট, এত কম স্পেসে এত বড় একটা জনবসতি, এটা পৃথিবীর অনেক দেশের সাথে এটা একটা হিউজ অপরচুনিটি। সো লোকাল মার্কেট অনেক বড়। এই মার্কেট আপনার কেবল সহ লাইট অ্যাক্সেসরিজ ফ্যান সহ প্রায় 20,000 কোটি টাকার একটা মার্কেট, যেটা নেক্সট 5 ইয়ার্সে এটা ডাবল হবে। সো এই মার্কেটে আসলে সার্ভ করতে হবে আমাদের। আমরা যদি এই মার্কেটকে ইনোভেশন এবং রেনোভেশনের মাধ্যমে যদি সার্ভ করি, তাহলে আমদানির ওপর ডিপেন্ডেন্সিটা কম হবে, এবং এই মার্কেটে সার্ভ করার পাশাপাশি এখান থেকেই আসলে পণ্য এক্সপোর্ট করার যে সুযোগ, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে এখানে গ্রোথটা কীরকম এখন? প্রতি বছর আপনার মিনিমাম 15% একটা গ্রোথ ইয়ার টু ইয়ার থাকছে। তো অনেক কিছু, একটা প্রশ্নের আগেই আপনি উত্তর দিয়ে দিয়েছেন আমার, সেটা হচ্ছে দেশীয় উৎপাদকরা তো ক্রমেই দৃশ্যমান হচ্ছে কি এখন হয়তো অনেকটাই মার্কেট লিড করছে। জি। তো এখানে আমদানিকৃত পণ্যের তুলনায় স্থানীয় প্রতিষ্ঠানের ভূমিকা ও প্রতিযোগিতা কিভাবে দেখছেন আপনারা? আমি এটাকে খুব পজিটিভ দেখছি। আজ থেকে যদি 20-25 বছর আগে আপনি যান, যে এই মার্কেটটা একটা মানে ক্লাস্টার মার্কেট, আমদানি নির্ভর এবং গ্রে মার্কেট বেজ একটা মার্কেট ছিল, যেখানে লাইটিংয়ের স্ট্যান্ডার্ড ছিল না, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের স্ট্যান্ডার্ড ছিল না, এবং মানুষ এতটা সচেতন ছিল না। এই মার্কেটটা কিন্তু এখন ট্রান্সফরমেশন হয়েছে। আজকে SSG ছাড়াও বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্র্যান্ড এই মার্কেটে প্লে করতেছে। ভোক্তা একটা কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে, ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছে। শুধু তাই না, আমরা গ্রাহক পর্যায়ে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং ডিজাইনেরও সাপোর্ট দিচ্ছি। সো এই যে মার্কেটটা এত বড় প্লেয়ারগুলো আসতেছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু মার্কেট বড় হচ্ছে এবং প্রত্যেকেরই বাজার বড় হচ্ছে। সো আমি মনে করি যে ম্যানুফ্যাকচারার হিসেবে আমরা যদি আসলে দেশীয় ব্র্যান্ডগুলো আমাদের আস্থার জায়গাটা আরও এভাবে কাজ করতে পারি, বাড়াতে পারি, তাহলে অপরিকল্পিতভাবে এবং নন কমপ্লায়েন্সের যে ব্যবসাগুলো আসলে এই মার্কেটটার এরিয়াকে নষ্ট করতেছে বা মার্কেট সাইজটাকে নিচ্ছে, সেখান থেকে আমরা কাজ করতে পারবো।
না এমন যেমন বাজারে আমরা দেখি যে অনেক নিম্নমানের পণ্য, যেমন 80 টাকাতে একটা এনার্জি বাল্ব জি জি আমরা পাচ্ছি, যে LED বাল্ব, এলইডি বাল্ব পাচ্ছি। এবং তো এগুলো অনেক মানে লো কোয়ালিটির অনেক প্রোডাক্ট জি আসছে। জি তো এগুলো নিয়ে আপনারা সরকারকে কোনো প্রস্তাব দিচ্ছেন এটা কিভাবে আমাদের প্রিভেন্ট করা যায়? বিএসটি এর সাথে আমাদের এই নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের একটা ভিউজ এক্সচেঞ্জ শেয়ারিং হয়, এবং এই ধারাবাহিকতায় বিএসটিআই আমদানির একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করেছে, এবং আপনার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজগুলোরও আসলে এই বিগত সময়ের চেয়ে এখন পণ্য আমদানিতে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে। আর ভোক্তা লেভেলে আমরা অ্যাওয়ারনেস সেশন আমাদের যার যার মতো বাড়াচ্ছি, যে আজকে একটা ইলেকট্রিক্যাল পণ্য শুধু আপনার ঘরের একটা সুইচ অন অফ করে না, এটা আপনাকে নিরাপদ করে, এবং এটা আপনার একটা লাইফস্টাইল একটা প্রোডাক্ট। কাজেই এই পণ্যটা নির্বাচনে আপনি অবশ্যই আপনার 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 নিজস্ব জায়গা থেকে আপনি সচেতনভাবে এটা চয়েস করবেন। তো ভোক্তা পর্যায়ে আমরা দেখছি যে ভোক্তারা এখন কিন্তু আসলে ব্র্যান্ডেড হাউসগুলি থেকে প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছে, এবং তারা শুধু প্রোডাক্টই নিচ্ছে না, এখান থেকে তারা ডিজাইন এবং তারা সলিউশন সার্ভিস পাচ্ছে। সো এটা বড় হচ্ছে, এবং এই লোকাল ব্র্যান্ডগুলোর ট্রাস্ট আরও বাড়ছে। এখন একটা একদম পলিসি লেভেলের প্রশ্ন করি, সেটা হচ্ছে কাঁচামাল আমদানির উপর শুল্ক নিয়ে প্রশ্নটা। সেটা হচ্ছে যে এখন যেই শুল্ক কাঠামো আছে কাঁচামাল আমদানির উপর বিদ্যমান, এটি কি দেশীয় উৎপাদনকে সহায়তা করছে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে, বা আপনারা কি মনে করছেন যে সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত এই ক্ষেত্রে? আসলে আমদানি পলিসিতে আপনারা জানেন যে আমাদের দেশ তার রেভিনিউর ট্যাক্স একটা বড় একটা জায়গা, যেটা দিয়ে আসলে আমাদের দেশের এই আমদানির এই শুল্ক থেকে আমাদের দেশের রেভিনিউ চলে। সো সেই জায়গাটায় আসলে আমাদের সাথে এনবিআরের পারস্পরিক আলোচনা একটা চলমান আছে। আমরা আমাদের কোনো ক্যাটাগরিতে আমরা দেখি যে আমি যদি একটা ফিনিশ গুডস আনি, অথবা এই পণ্যটা যদি আমি এখানে ভ্যালু এডিশন করি, কোনো পার্থক্য নেই। আবার এই সুযোগে অনেকে আসলে এখানে লোকাল ম্যানুফ্যাকচারিংকে ফোকাস দিচ্ছে না। আবার ফুল ম্যানুফ্যাকচারিং আমরা যারা করতেছি, অনেকে এসকেডি ফরম্যাটে এনে কোনো ফ্যাক্টরি ছাড়া তারা এটাকে যোগ করে বিক্রি করে দিচ্ছে, যেখানে তার সাথে আমাদের পার্থক্য কম। শুধু তাই না, আমাদের ইলেকট্রিক্যাল পণ্যের আমদানিতে ডিক্লেয়ারেশন ভ্যালু একটা বড় একটা ব্যাপার, যেই জায়গাটা আসলে মিস ডিক্লেয়ার করে অনেকে লো প্রাইসে আমদানি পণ্য করছে, এবং এখানে আপনার শুল্কের একটা বড় অংশ তারা আসলে ফাঁকি দিচ্ছে, যেটা এই ব্যবসার বাজারের প্রাইসের ওপর একটা বড় প্রভাব পড়ে। তো আপনি জানেন যে বাংলাদেশে লোকাল ম্যানুফ্যাকচারারদের সবসময় প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে আমদানি পলিসিতে প্রতিযোগিতা করতে হয়, এখানে গ্রে মার্কেট, নন ওয়ারেন্টি মার্কেটের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হয়। শুধু তাই না, এখন চায়না থেকে আমদানিকৃত পণ্যের সাথেও আমাদের প্রতিযোগিতা করতে হয়। তো এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পর্যায়ক্রমে আসলে আমাদের এই আলোচনাগুলোর থেকে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারাররা কিছু বিষয় এখানে অ্যাপ্লাই করতেছে, এবং সেগুলো তারা অ্যাপ্রুভ করছে। এই ধারাবাহিকতা এটা আমরাও আশাবাদী যে সামনে লোকাল ম্যানুফ্যাকচারারদের দিকে গভর্নমেন্ট টেক কেয়ার করবে, যেন নন কমপ্লায়েন্স এবং গ্রে মার্কেট এবং আমদানির সাথে আমাদের একটা পার্থক্য থাকে। বাংলাদেশে একটা বুমিং মিডল ক্লাস, সেটা 90s থেকে, এবং ভাইব্রেন্ট মিডল ক্লাস। তো আপনারা প্রোডাক্ট করার সময় কি এখানে কোন ক্লাসের জন্য প্রোডাক্ট করছেন সেটা কি বিবেচনা করেন সবার? আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এবং এই অ্যাপ্লায়েন্সগুলো তো ভোক্তা লেভেলে যারা ব্যবহার করতেছে তারা অবশ্যই মিলেনিয়াল জেনারেশনের আগে। তারপরে যেই জেনারেশনটা আসলো তারা এখন প্রোডাক্ট চয়েস করছে। এটা একটা ফ্যামিলির একটা কমপ্লিট একটা মানে একার পক্ষে না, কারণ একটা বিল্ডিং যখন হয়, একটা বাড়ি যখন হয়, তখন ডেফিনেটলি আসলে সিনিয়র যারা তারা এই জায়গাটায় ভ্যালুয়েট করে। বাট এই জেনারেশনে যারা আগামীতে এই সিদ্ধান্তে আসবে, তাদের সাথে আমাদের ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে। আমরা আমাদের প্রোডাক্টের ফিচারগুলো, আমাদের প্রোডাক্টের কমিউনিকেশনগুলো, এগুলো তাদেরকে আমরা ডিজিটাল থ্রু জানাচ্ছি।
আমাদের এই ব্র্যান্ডগুলোকে আমরা এসএসজি কয়েকটা স্ল্যাবে কাজ করছে, অর্থাৎ প্রিমিয়াম, মিডিয়াম এবং ইকো ব্র্যান্ডে কাজ করছে, যেখানে আসলে চয়েস করার মতো তাদের প্রোডাক্ট বাস্কেটটা আছে। সো আমরা বর্তমানে যাদের কাছে বিক্রি করি অথবা যারা ব্যবহার করে, এর বাইরে যারা আগামীতে ব্যবহার করবে, এদের সাথে আমরা আসলে কানেক্টেড থাকি। তার মানে আগামী যে জেনজি ও আলফা জেনারেশন, জি, এরাও আপনাদের প্রোডাক্টের সাথে যেন কানেক্ট হয়, সেই কাজগুলো আমরা করছি। ধরে নিতে পারে। তো এই আগামীর যে উদ্যোক্তা, ইয়াং উদ্যোক্তারা জেনজি এবং আলফা থেকে আসবে, তাদের উদ্দেশ্যে আপনার আমি এদেরকে বলবো যে রিকমেন্ডেশন কি ডেফিনেটলি থাকবে, উপদেশ কি থাকবে? আপনারা বিজনেস সেক্টর হিসেবে এই লাইট ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক্সকে আপনাদের চিন্তায় রাখতে পারেন। এই মার্কেট আগামীতে বড় হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট নেক্সট 5 ইয়ার্সের যে ডেভেলপমেন্ট প্ল্যান, সেখানে আসলে এই মার্কেটের আপনাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং এখন এই সেক্টরে ব্র্যান্ডেড হাউসগুলি কাজ করার কারণে এই মার্কেটের একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এই মার্কেটের এক্সপার্ট এবং আপনার ওয়ার্কার লেভেলের স্কিল ওয়ার্কার এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কাজে এই সেক্টরকে আপনারা চয়েস করতে পারেন। ধন্যবাদ হারুন রশিদ সাহেব, আপনাদের এই যাত্রায় আপনারা আরও উন্নতি করুন এবং বাংলাদেশের শিল্পান্বয়নে আরও প্রভূত ভূমিকা রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাথে থাকার জন্য। আগামীতে আবার কথা হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসকে ধন্যবাদ এবং আমাদের অডিয়েন্সকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের দর্শকবৃন্দ, দেশে ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সবাইকে এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আগামীতে আবার কোনো অন্য বিষয়, অন্য বাণিজ্য এবং অন্য অতিথি নিয়ে কথা হবে। ততক্ষণ এবং ততদিন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সাথে থাকুন। ধন্যবাদ।